নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আজকের এই এপিসোডটা অনেকের কাছে বা কিছু কিছু মানুষের কাছে অস্বস্তিকর মনে হবে। সেটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উভয় ক্ষেত্রেই আমি বলবো। হয়তো আপনারা বলবেন যে আমি নিজের জাতিকে অপমান করতেছি, কিন্তু প্রশ্ন হচ্ছে আত্মসমালোচনা এটা কি কখনো অপমান হয় নাকি সত্য বলাটা অপরাধ? এই ভিডিও দেখবেন পুরাটাই, তারপরে আপনারা একটু বিশ্লেষণ করবেন। গত 3-4 দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এবং সেটার প্রেক্ষিত ছিল একটা ভাইরাল ভিডিও। সেইখানে আমরা দেখেছি যে এক রঙ্গিলা হুজুর, লম্বা দাড়িওয়ালা এক বাংলাদেশি মুসলমান ব্যক্তি, মেহেদি রাঙ্গা দাড়ি, তিনি একজন মহিলাকে, বোরকা পরা পরহেজগার মহিলাকে জ্যাকসন হাইটে দাঁড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে। Road is blocking with the customer and both sides is blocking with the merchandise. And they are breaking our this. So thank you very much. Coming every week. I'm in front of them. Every week, please. তো সেটা ভাইরাল হয়েছে, সেটা নিয়ে হয়তো আপনারা বিভিন্ন ভিডিও দেখেছেন। আমি সেইটা নিয়ে কিছু কথা বলেছি যে এইরকম হুজুরের মুখে এরকম অশ্রাব্য ভাষায় গালাগালি কি মানায় কিনা, তাও একজন বোরকা পরা পর্দানশীল পরহেজগার বাঙালি নারীকেই। বাঙালি ভাই ভাই বা ভাই বোন, এতে করে আমাকে অনেকেই গালিগালাজ করেছেন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মানুষেরা। বাংলাদেশের মুসলমানরা বলেছেন যে ভাই, আপনি দাড়ি থাকলেই কি হুজুর হয় নাকি? তারপরে হিন্দুদের নিয়ে নানান খিস্তি তারা করেছে, আমাকে অনেক কথা বলেছে, গালিগালাজ। আমি এগুলোকে খুব একটা পাত্তা দেই না। গালিগালাজ করে যার যার কি বলে, এটা কি আপনার চরিত্র উন্মোচন করবেন, আপনার প্রকৃতি আপনি জানান দিবেন, এটা স্বাভাবিক। এখন এই যে যারা বলতেছেন ভাই এই লম্বা দাড়ি থাকলেই আপনি হুজুর হতে পারে নাকি, আচ্ছা ঠিক আছে, আমি তাকে হুজুরও বলেছি আবার মমিনও বলেছি। অন্তত আপনি যদি মুসলমান নিজেকে দাবি করেন, আমি নিশ্চয়ই আপনাকে বলতে পারি যে আপনি একজন মমিন। ওকে, আর এই যে দাড়ি, এটা একটা সুন্নত। এই সুন্নত নিয়ে আপনাদের কত বাহাদুরি। এখন আমি একজন দাড়িওয়ালাকে, তাও আবার রঙ্গিলা দাড়িওয়ালা, বিশাল বড়, তো এই দাড়িওয়ালাকে যদি আমি বলি যে হুজুর, এটা কি খুবই ভুল বলা হবে? অন্তত হুজুর না হলেও যারা নাকি পোশাকি ধর্ম পালন করে, আমরা অনায়াসে তাদের কাছে ওই ব্যাটার এক্সপেক্ট করতে পারি, তাই না? এরকম অশ্রাব্য ভাষায় খিস্তি খেউরি এরকম গালিগালাজ আমরা আশা করি না, তাই না? কারণ তারাই কিন্তু পোশাকটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে। আপনারা দেখেন যে বাংলাদেশে কোনো স্বাভাবিক মানুষ, কোনো নারী, স্বাভাবিক পোশাক পরিহিত কোনো নারী যদি অত্যাচারের শিকার হয়, তখন তারাই বড় গলায় এসে বলে যে এই মানুষের দোষ কি, এটা তো তার দোষ, সেই ড্রেস পরলো কেন, বোরকা পরলে তো এই দর্শন হবে না, বোরকা পরলে ইপক্রুজিং হবে না, এই সেই অনেক কথাবার্তা আমরা শুনি যে যত দোষ পোশাকের দোষ, তাই না? তো এখন এই পোশাক পরিহিত একজন মানুষ, আমরা যদি একজন ডাক্তারকে দেখি হাসপাতালে বা কোথাও, ডাক্তারের পোশাক পরে আছে, আমরা কিন্তু তার কাছ থেকে ওই একটা বিহেভিয়ার আশা করি এবং সেইটা ডাক্তাররা দেখায়। একজন মিলিটারির কাছ থেকে, মিলিটারির পোশাকে থাকা মানুষের কাছ থেকে মিলিটারির আচরণ আশা করি। একজন সন্ন্যাসী, তিনি যখন সেই পোশাক পরিধান করে, আমরা স্বাভাবিকভাবেই সেই রকম আচরণ তার কাছে আশা করি। কিন্তু একজন এই সুন্নতিওয়ালা রঙ্গিলা দাড়ি বা কুর্তা পাঞ্জাবি পরা মানুষের কাছ থেকে তাহলে আমরা কেন সেই হুজুরের আচরণ আশা করব না? হোয়াই নট?
কিন্তু তারাই তো বড় গলায় এই পোশাককে তো তারাই সামনে নিয়ে আসতেছে। সুতরাং পোশাক দেখে যদি আমি বিচার বিবেচনা করি তাদের মতো করি, তাহলে কেন বলবে যে আপনি এটা বলতে পারেন না? গতকালকে দেখলাম যে খাগড়াছড়িতে বোরকা পরিহিত এক মহিলা একটা স্বর্ণের দোকানে গিয়ে সেখানে ওই স্বর্ণের দোকানের যে কর্মচারী ছিল তাদেরকে মরিচ ছিটিয়ে 3.5 ভরি না 5 ভরি স্বর্ণ নিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করেছিল। যাই হোক, পরে তাকে পাকড়াও করা হয়েছে। সুতরাং এই যে পোশাক, বোরকা পরিহিত নারীর কাছ থেকে তো আমরা সাধারণ যারা নাকি নর্মাল পোশাক পরে তাদের একরকম আচরণ আমরা আশা করতে পারি না। বোরকা পরিহিতা তারা পরহেজগার, তাদেরকে তো আমরা সেইভাবে দেখব। এরকম হুজুর পোশাক পরিহিত যদি কেউ থাকে তাহলে আমরা তার কাছ থেকে সেই রকম আচরণ করব। এখন যখনই এটার ব্যত্যয় ঘটবে এবং আমরা যখন সেটা পয়েন্ট আউট করব, তখনই আপনাদের সমস্যা তৈরি হয়ে যায়। তো যাই হোক, তারা পশ্চিমবঙ্গের মানুষজন, বাঙালিরা বললেন আর কি, যে আপনি কেন সব বাঙালিকে বলছেন? এটা তো মুসলমানদের সমস্যা, এটা বাংলাদেশের সমস্যা, পশ্চিমবঙ্গের বাঙালিরা আলাদা, এই ধরনের কথাবার্তা তারা মানে অনেকেই বলেছেন আর কি। তা আমার কথা হলো যে এটা কি সত্যি তাই? আমরা কি সত্যি আলাদা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বাঙালিরা? আমি বলবো যে এই যে আজকের দিনে দাঁড়িয়ে বাংলার মানে দুই বাংলার আর কি বাঙালিরা, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বাঙালিরা কিন্তু দুই দিকে দাবিত হয়েছে। এক পক্ষ বাম দিকে, আরেক পক্ষ ডান দিকে, কিন্তু দুইটাই কিন্তু পতনের শিকার। একদিকে পশ্চিমবঙ্গ, যেই বাংলার নাম শুনলে এক সময় মনে পড়তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, সুভাষ বসু, সত্যজিৎ রায়, জগদীশ বসু, মেঘনাদ সাহা, তাদের কথা, যে বাংলা এক সময় ভারতকে বুদ্ধিবৃত্তি দিয়েছে, সাহিত্য দিয়েছে, বিজ্ঞান দিয়েছে, সাংস্কৃতিক নেতৃত্ব দিয়েছে। আজ সেই পশ্চিমবঙ্গের একটা বড় অংশ রাজনৈতিক চরমপন্থা, দলবাজি, নির্ভরশীলতা আর সাংস্কৃতিক আত্মবিস্মৃতিতে ডুবে আছে। অনেক মানুষ আজকে আমি পশ্চিমবঙ্গের দেখছি, আপনি যদি অধিকাংশ মানুষের যেই সাধারণ যেই ভাষাটা বা বাংলা ভাষাটা, আপনি তাদের মুখ থেকে সেই সাধারণ বাংলা শুনতে পাচ্ছেন না। হয়তো কলকাতায় শুনতে পাচ্ছেন, কিন্তু অন্যান্য জায়গায় আপনি কিন্তু সাধারণ বাংলা ভাষাটা তাদের মধ্যে নাই। বাঙালি পরিচয় এখন অনেকের কাছে শুধু দুর্গাপূজা, সোশ্যাল মিডিয়ার আবেগ, এগুলিতে সীমাবদ্ধ। পড়াশোনার জায়গায় এসেছে স্লোগান, মেধার জায়গায় এসেছে পার্টির কানেকশন, কাজের জায়গায় এসেছে স্কিম এবং এই ভাতা নির্ভরশীলতা। এইটা কিন্তু পশ্চিমবঙ্গ এই মুহূর্তে। একটা সমাজ যখন উৎপাদনের চেয়ে ভর্তুকিতে বেশি অভ্যস্ত হয়ে যায়, তখন আত্মসম্মান ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়। আরেকটা জিনিস আমাকে ভীষণ কষ্ট দেয়, সেটা হলো পশ্চিমবঙ্গের বহু তরুণকে দেখলে মনে হয় তারা যেন জীবনের শুরুতেই শুকিয়ে গেছে, ভেঙে পড়েছে। বহু যুবক আজকে আপনারা তাকিয়ে দেখেন, চোখে ক্লান্তি, শরীরে শক্তি নেই, মুখে অবসাদ। অনেককে বাস্তব বয়সের চাইতে 10-15 বছরের বেশি বয়স্ক লাগে। সস্তা মদ, নেশা, উদ্দেশ্যহীন জীবন ধীরে ধীরে একটা প্রজন্মকে ভিতর থেকে শেষ করে দিচ্ছে। তারপরে পরিবারের একটা ভঙ্গুর পরিবার সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে। এটা অনেকের ক্ষেত্রে, আমি সবার জন্য বলছি না, ব্যাপক হারে। এবং এই পরকীয়া তো একটা অহরহ বিষয়। শুধু পরকীয়া না, এই যে নানান রকমের বেবিচারিতা। একটা সময় ছিল বাঙালি যুবক, বিশেষ করে পশ্চিমবঙ্গ মানে ছিল বই, চিন্তা, আদর্শ, আন্দোলন, সংস্কৃতি। আজকে অনেক ক্ষেত্রেই সেটা বদলে গেছে। মদ, হতাশা, মানে এসকেপিজম, যে মানুষ জীবন থেকে পালাতে চায়, একটা উদ্দেশ্যহীনতা আমরা এই পশ্চিমবঙ্গের যুবকদের মধ্যে দেখতেছি। এটা অস্বীকার করার সুযোগ নাই। মানে আমি বলেছি কালকে, পরশু দিনের ভিডিওতে আপনাদের গাত্র দেওয়া হয়েছে, বাট জাস্ট মানে নিজেদের দিকে তাকিয়ে একটু সেলফ রিফ্লেকশন করে দেখেন যে আমি ভুল বলেছি কিনা।
তারপরে অন্যদিকে বাংলাদেশের বাঙালিরা এক সময় ভাষার জন্য জীবন দিয়েছিল। আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো শুধু গান ছিল না, এটা একটা সভ্যতার ঘোষণা ছিল। কিন্তু আজকে অনেকেই এই নিজেদের বাঙালি বলতে অস্বস্তি বোধ করে। তাদের প্রথম পরিচয় এখন ধর্মীয়, তারা মুসলিম, তারপরে অন্য কিছু। তো প্রকাশ্যে বলতেছে এটা। তাদের খাবার বদলে গেছে, পোশাক বদলে গেছে, ভাষা বদলে গেছে, সাংস্কৃতিক রুচিবোধ বদলে গেছে। তারা বাঙালিত্বকে বিসর্জন দিতে 1 সেকেন্ডও দ্বিধা করতেছে না। এবং যারা এখনো বাঙালি সংস্কৃতিকে ধারণ করে আছে সেইটা নিয়েও তারা সন্দিহান। আপনার এমন পরিবার আছে যারা নাকি সারা জীবন একটা সাংস্কৃতিক আবহ ছিল, সেই পরিবারগুলির মধ্যেও মানে ইসলামাইজেশনের একটা ধারা চলে আসছে। আজকে পয়লা বৈশাখ নিয়ে বিতর্ক হচ্ছে, গান নিয়ে বিতর্ক হচ্ছে, নারীর স্বাধীনতা নিয়ে বিতর্ক হচ্ছে, মিশ্র সামাজিকতা, যে এই যে হিন্দু মুসলমান সবাই মিলে মিশে চলাফেরা, এইটা নিয়ে বিতর্ক হচ্ছে, পোশাক নিয়ে বিতর্ক হচ্ছে। এটা বাংলাদেশের মানে বাংলাদেশটা থাকবে কিনা, দেশটা থাকবে, কিন্তু বাংলাদেশের যেই এই চিরায়ত যেই ঐতিহ্য, চিরায়ত সংস্কৃতি, ভাষার যেই মর্যাদা, সেগুলি হয়তো বিলীন হয়ে যাবে খুব শীঘ্রই। একটা সমাজ যখন নিজের শিকড়কে ঘৃণা করতে শুরু করে, তখন সেই সমাজ ধীরে ধীরে মানে আত্মাহীন হয়ে যায়, আত্মাবিহীন। সেই সমাজের মধ্যে আর হার্ট থাকে না। এবং সবচাইতে ভয়ের বিষয়টা কি জানেন? 2 বাংলার কিছু বাঙালিরা ধাবিত হয়েছে, পশ্চিমবঙ্গের এরা বাম দিকে, বাংলাদেশের এরা ডান দিকে, কিন্তু অভ্যাসের দিক থেকে কিন্তু অনেক ক্ষেত্রে আশ্চর্য রকম মিল রয়েছে। 2 দেশের মানুষই অনেকটা নোংরা, তাদের পাবলিক স্পেসের প্রতি চরম উদাসীনতা, দায়িত্বহীনতা, লাইনে না দাঁড়ানো, মানুষের প্রতি মানে একটা ভালো ব্যবহার দেখানো, সেগুলি চলে গেছে। অথচ আমাদের এই বাঙালি জাতি ছিল সবচাইতে বেশি পরোপকারী, সবচাইতে বেশি অতিথিপরায়ণ এবং উচ্চ মার্গের মানুষ। কিন্তু আজকে বাঙালিদের অধপতন দেখতে 2 বাংলারই মানে খুবই খারাপ লাগে। অনেকে রাগ করবেন, আমি ব্যক্তিগতভাবে বহু বছর ধরে মানে কোনো বাংলাদেশি রেস্টুরেন্টে খাই না। অনেস্ট টু গড, কোনো বাংলাদেশি রেস্টুরেন্টে খাই না। সেটা বাংলাদেশ তো বহু আগে ছেড়ে দিয়েছিলাম, বাংলাদেশে থাকা অবস্থায়, এবং বিদেশেও কখনো বাঙালি রেস্টুরেন্টে খাই না। সিম্পল। কারণ বাঙালি রেস্টুরেন্টে যে কখন আপনি টক ডাল পাবেন, টক ডাল মানে এগুলি পচে টক হয়ে গেছে গা, হ্যাঁ, বিকজ বাঙালিরা খাবার ফালায় না। আপনি এই সমস্ত এই দেশের রেস্টুরেন্টের একটা টাইম আছে যে এই টাইমের মধ্যে খাবার হলে এটা এক্সপায়ার্ড, এটা ফেলে দেবে বা এটা ডোনেট করে দেবে বিভিন্ন অভাবী গ্রুপের মধ্যে আর কি, যারা নাকি দুস্থদেরকে খাবার দাবার সরবরাহ করে তাদের কাছে। কিন্তু আপনাকে কোনো বাসি খাবার দিবে না। কিন্তু বাঙালিরা কোনো বাসি খাবার ফেলে না। আরেকটা জিনিস হইলো, এই যে বাঙালিদের মধ্যে কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। আপনার আড়ালে একজন বাঙালি কি যে করে, আই ডোন্ট নো হোয়াট দে উইল ডু। মানে তারা নাক ধরে এটি হাত ধোবে না, বাথরুমে গিয়ে হাত ধোবে না, বা তারা হেঁচি দিবে রান্না করার সময়। মানে আপনার আড়ালে মানে যেটা করবে, আমি যখন এটা ভাবি বাঙালিদের বদভ্যাসের বিষয়টা, তা আমি সেই বদভ্যাসগুলি নিয়েই কিন্তু বলতেছিলাম। তারপরে আমরা দেখেছি কিছু কিছু রেস্টুরেন্টে, বিশেষ করে বিরিয়ানি যারা বানায়, কি বলে এই নান রুটি, কাবাব টাবাব, এরা আবার দেখি থুতুও দেয়। তাই এত কিছু দেখার পরে মানে এই বাঙালি খাবারের প্রতি আমার একটা বিতৃষ্ণা চলে এসছে। মানে আমি ঘরে অবশ্যই আমি আপাদমস্তক মাছে ভাতে বাঙালি, আই লাভ ইট। আমি 3 বেলা ভাত খাই, পারলে মাছ আমাদের প্রতিদিন চলে। মাংস খুব কদাচিৎ, মাসে 1-2 বার, বা তাও না, বাট মাছটা আমাদের প্রতিদিনকার খাদ্য। ডাল খাই, সালাদ, এভরিথিং, বাট ঘরের খাবার। রেস্টুরেন্ট বাইরে খাইলে বাঙালি রেস্টুরেন্টে টোটালি খাই না। কারণ
মানে ওদের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আমার আস্থা টোটালি নাই, এবং এইটা ঘৃণা না, আমি এটা হতাশা বলবো, যে আই জাস্ট ডোন্ট ট্রাস্ট দেম। বাংলাদেশে আবার অন্য রকমের ভণ্ডামিও বেড়েছে। বাইরে ধর্মীয় ভাবমূর্তি, কিন্তু ভেতরে একদম সদরঘাট, ক্ষমতা, অর্থ, পুরুষতান্ত্রিক যেই ভোগবাদ, তারপরে আপনি ঘুষের টাকা দিয়ে হারাম, আপনি হালাল খুঁজতেছেন গিয়ে, কিন্তু হারাম আপনার রোজগার। আপনি মসজিদ বানান এই হারাম রোজগার দিয়ে, ঘুষের টাকা দিয়ে। এগুলি কিন্তু হচ্ছে। একজন কেরানি, অফিসের কেরানি 5-6 তলা বিল্ডিং, আবার সে মসজিদে দান করতেছে, মসজিদ বানাচ্ছে, সেইটা হারাম। তো আমি যখন এগুলি নিয়ে কথা বলি, তখন এই যে এইরকম খিস্তি খেউরি আমাকে শুনতে হচ্ছে। কেউ ধর্মের নামে, আপনারা দেখেন মুসলমানরা ধর্মের নামে বিয়ে, একাধিক বিয়েকে গৌরব মনে করতেছে। তারা বলতেছে এটা সুন্নত। এখন এই সুন্নত নিয়েই যখন আপনি কথা বলবেন, তখনই আপনাকে বলবে ইসলাম বিদ্বেষী। আমি ইসলাম বিদ্বেষী না, আমি শুধু সামাজিকতার যেই দুর্বল জায়গাগুলি সেটা তুলে ধরেছিলাম। যে এই যে জ্যাকসন হাইটে যেই মহিলাটাকে যে গালিগালাজ দিয়েছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তারপরে নারীর ওপর নিয়ন্ত্রণ, এটাকে তারা নৈতিক একটা ভিত্তিতে দাঁড় করাচ্ছে ধর্মের নামে। এটা কি উচিত? মানে এই একটা সমাজ যেটা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত, প্রতারণাপূর্ণ একটা সমাজ, প্রতারকে ভরে গেছে, সেইখানে ধর্মকে পুঁজি করে তারা নানান রকম জিনিস তৈরি করছে আমাদের দেশে। আর পশ্চিমবঙ্গে যেটা, সেখানে এই আবার প্রগতিশীলতার নামে অনেক ক্ষেত্রে সীমাহীন ব্যভিচার সেখানে তৈরি হয়েছে। সম্পর্কের মূল্য কমে গেছে, কমিটমেন্ট দুর্বল হয়ে গেছে, মানুষকে ভিতর থেকে একদম ফাঁফা করে দিয়েছে, একদম খালি করে দিয়েছে। একদিকে বাংলাদেশে চরম রক্ষণশীলতা, তথাকথিত রক্ষণশীলতা আর কি, তারা তো সেটা মানে না, তারা তো তারা একটা ফ্রড করতেছে, ধর্মকে ব্যবহার করে একটা ফ্রড করতেছে। আবার অন্যদিকে যে সব কিছুই চলুক, পশ্চিমবঙ্গে হয়েছে ওই রকম, যে সব কিছুই চলুক, মানে বলে কয়েই চলতেছে। দুইটাই কিন্তু একরকম, মানে এই একদম অতি বাম এবং অতি ডান, কিন্তু দুইটাই একই ফলাফল এই দুইটার ক্ষেত্রেই, এবং মানুষ জাস্ট ভিতর থেকে শূন্য হয়ে যাচ্ছে। আমরা অনেক সময় নিজেদেরকে নিয়ে অহংকার করি, বলতে ভালোবাসি বাঙালি খুবই ইন্টেলেকচুয়াল, কিন্তু প্রশ্ন হলো আমরা কি সত্যি জাপানিদের মতো সুশৃঙ্খল, আমরা কি জার্মানিদের মতো সুসংগঠিত, ইহুদিদের মতো শিক্ষা নির্ভর, চীনের মতো পরিশ্রমী, নাকি আমরা শুধু অতীত নিয়ে মাতাল? রবীন্দ্রনাথের নাম বললেই রবীন্দ্রনাথ হওয়া যায় না, নজরুলের কবিতা আবৃত্তি করলেই সাহসী হয়ে যাওয়া যায় না, সুভাষ বসুর ছবি দিলেই আত্মত্যাগ এবং দেশপ্রেম শেখা যায় না। আজ বাঙালির সবচেয়ে বড় সংকট সম্ভবত অর্থনৈতিক না, মানসিক। আমরা সমালোচনা নিতে পারি না, নিজেদের ভুল স্বীকার করতে পারি না, সবসময় অন্যকে দোষ দেই। দিল্লি, ইসলাম, হিন্দুত্ব, পশ্চিমা সংস্কৃতি, ভারত, পাকিস্তান, আমেরিকা সবাই দায়ী, শুধু আমরা না। কিন্তু আয়নার সামনে দাঁড়ানো দরকার। আমি সেইটাই দাঁড় করিয়েছিলাম আমাদের সমাজটাকে। কারণ যেই জাতি আত্মসমালোচনা মেনে নিতে পারে না, সেই জাতি ধীরে ধীরে মেডিওক্রিটিকে নর্মাল মনে করতে শুরু করে। আমি বলছি না যে সব বাঙালি খারাপ, আবারও এটা আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, অসংখ্য সৎ, শিক্ষিত, মার্জিত, পরিশ্রমী বাঙালি আছেন। কিন্তু সমস্যা হলো ভালো মানুষেরা আজ সমাজের টোন সেট করতেছে না, চিৎকার করছে চরমপন্থীরা, অসভ্যরা, লোভীরা আর অশিক্ষিত লাউড মানুষেরা। একটা জিনিস চিন্তা করে দেখেন, বাংলাদেশে যখন আমরা ছিলাম, বাংলাদেশের সমাজটা কীরকম ছিল? আজকে মিডল ইস্টের কামলারা, মালয়েশিয়ার কামলারা দেশে গিয়ে তারা সমাজের টোন সেট করে, বউকে, মহিলাদেরকে খাঁচায় বন্দি করে রাখছে। এইটাই হচ্ছে। কিন্তু শিক্ষিত শ্রেণী, যেই সময় উদারমনা, প্রগতিশীল যে মানুষগুলি ছিল, আমরা যাদের সাথে বড় হয়েছি, তারা কিন্তু আজকে সমাজের টোন সেট করতেছে না, আর বাকিরা চুপ করে আছে। এই চুপ থাকাটাই সবচাইতে বড় বিপদ। তো যাই হোক দর্শক, এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। নমস্কার।